বাংলা কেন গরিব? এই প্রশ্নটা শুনলে আমার ঠিক সেই বাচ্চাটার কথা মনে পড়ে যে কিনা প্রথমবার ভূতের গল্প শুনে রাতে মায়ের পাশে ঘুমাতে যায়। ভয়ও লাগে, আবার কেমন একটা যেন মিষ্টি ফিলিংও হয়, তাই না? আসলে বাংলা গরিব হওয়ার পিছনের গল্পটা অনেকটা আগে কি সুন্দর দিন কাটাইতাম গানের মতো। একসময় এই বাংলাই নাকি সোনার বাংলা ছিল। তবে হ্যাঁ, ইতিহাসে যা লেখা আছে তাতে নাকি এককালে বাংলা ছিল ভারতের রানী, মানে এতটাই ধনী যে অন্য রাজ্যগুলো হা করে তাকিয়ে থাকতো। ঠিক যেমন আমার ঢ্যামনা বন্ধুরা জানতে পারে যে আমার গার্লফ্রেন্ড আছে। সালটা ছিল 1757, পলাশির যুদ্ধ। ভাবুন তো, একটা ছোট্ট যুদ্ধ, আর তাতেই নাকি একটা গোটা দেশে ফিনান্সিয়াল ফিউচার মুখ থুবড়ে পড়লো। এটা অনেকটা সেরকমই যেমন আপনি ডেটিংয়ে গেলেন আর প্রথম ডেটেই আপনার মানিব্যাগ চুরি হয়ে গেল। আর এই মানিব্যাগ চোরের নাম কি ছিল জানেন? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরা নাকি প্রথমে এসেছিল ভারতে ব্যবসা করতে। আমার তো মনে হয় এরা ব্যবসার নামে ডাকাতি করতে এসেছিল। আর আমাদের নবাব সিরাজদৌল্লা, আহা, বেচারা ভালো মানুষ ছিলেন, কিন্তু রাজনীতিটা ঠিক ইনস্টাগ্রামের 10 সেকশনের মতো বুঝতে পারেননি। আর মীর জাফর, সে তো আমাদের ঘরের শত্রু বিভীষণ। উনি ছিলেন সেরকম বন্ধু যে কিনা আপনার গার্লফ্রেন্ডের সাথে ফ্লার্ট করে আর আপনি টেরও পান না। ইতিহাসে যদি এর নামকরণ করা হয় তাহলে বিশ্বাসঘাতক অব দ্য ইয়ার সাউন্ডস পারফেক্ট। এরপর ব্রিটিশরা যা করলো সেটা হলো ওপেন লুটপাট। বাংলা যেন তাদের পার্সোনাল এটিএম, যখন খুশি এলো আর টাকা তুলে নিয়ে চলে গেল। আমাদের মসলিন, আমাদের কৃষি, আমাদের শিল্প সব কিছু চুষে নিল একবারে জুসের মতো। তারা এমন ভাব করতো যেন আমাদের উন্নতিই চায়, কিন্তু আসলে তাদের উদ্দেশ্য ছিল দুধও খাবো আবার গাইকে লাথিও মারবো। আমাদের শিল্প ধ্বংস করলো, কারণ তাদের ম্যানচেস্টারের কাপড়ও তো বিক্রি করতে হবে। আর কৃষকদের উপর ট্যাক্স 90%, মানে আপনি 100 টাকা কামালে 90 টাকা সরকারকে ট্যাক্স দিন। এটা ইনকাম ট্যাক্স না জীবন ট্যাক্স বুঝতে পারি না। ফল কি হলো? 1770 সালে ভয়াবহ দুর্ভিক্ষ, 1 কোটি মানুষ না খেতে পেয়ে মারা গেল। যে বাংলা একসময় ছিল খাদ্যের ভান্ডার, সেটাই হয়ে গেল কঙ্কালের মিছিল। তাই বলছি বন্ধু, বাংলা গরিব হওয়ার পিছনে শুধুমাত্র বর্তমান রাজনীতিকে দোষ দিয়ে লাভ নেই। এর শিকড় অনেক গভীরে। সেই ব্রিটিশ আমল থেকেই আমাদের রক্ত চুষা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এরপর শুরু হলো 1947 সালের স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতাটা ছিল অনেকটা ডিজিটাল ইন্ডিয়ার মতো, নামে আছে কিন্তু নেটওয়ার্কের সমস্যা লেগেই থাকে। হ্যাঁ, আমরা বাঙালিরা বিপ্লবী জাতি। স্লোগান দিতে, মিছিল করতে আমাদের জুড়ি মেলা ভাগ, কিন্তু শুধু ইনকালাব জিন্দাবাদ বললেই তো পেট ভরবে না, তাই না? অর্থনীতির জন্য চাই শিল্প, চাই কাজ, চাই বিনিয়োগ, কিন্তু সেগুলো কোথায়? দেশভাগে সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছিল সাধারণ মানুষের জীবনে। রাতারাতি লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত। Carrying their few possessions, they flee from savagery and butchery that has never been exceeded even in India's stormy history. যাদের ঘরবাড়ি ছিল ওপারে, তারা এপারে এসে দাঁড়ালো খোলা আকাশের নিচে। সরকার কি করলো? কিছুই করলো না। শরণার্থীদের জন্য কোনো প্ল্যানই ছিল না। তারা ঠাঁই পেল ফুটপাতে, বস্তিতে, স্টেশনে। কলকাতা শহর ভরে গেল মানুষে, কিন্তু কাজ কোথায়? কাজ তো তখন অমাবস্যার চাঁদের মতো দেখাই যায় না। একসময় কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী, কিন্তু যখন রাজধানী দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হলো, তখনই একটা বড় ধাক্কা খেলো বাংলার অর্থনীতি। 1947-এর পর দিল্লি হয়ে গেল বস, আর কলকাতা ধীরে ধীরে জৌলু সারাতে শুরু করলো। তাহলে বুঝলেন তো, শুধু ব্রিটিশরাই আমাদের দুর্দশার কারণ নয়, আমাদের নিজেদের ভুল সিদ্ধান্ত আর অদূরদর্শিতাও কম দায়ী নয়। আর এবার আসা যাক বাংলা সেই প্রিয় খেলা ধর্মঘট। আমাদের এখানে ধর্মঘট মানে হলো কাজ না করে পয়সা কামানোর একটা শর্টকাট। 1970 থেকে 2000 সাল পর্যন্ত ধর্মঘট ছিল যেন ভারতের জাতীয় উৎসব। শ্রমিকরা বললো আমাদের বেতন বাড়াও, মালিকরা বললো, আর তারপর শুরু হলো ধর্মঘট। মাসের পর মাস কারখানা বন্ধ, যেন বিয়ের পর হানিমুনে গেছে। যেখানে একটা শিল্প তৈরি করতে 10 বছর লাগে, একটা ধর্মঘট সেটাকে 10 দিনই শেষ করে দিতে পারে। বন্ধুরা, এই সহজ অঙ্কটা আমরা কোনোদিনই বুঝিনি। ধর্মঘট সমান কাজ নেই, সমান পয়সা নেই, এবং সমান দারিদ্র। কিন্তু আমাদের শ্রমিক ভাইয়েরা ভাবতেন যে স্ট্রাইক মানেই পাওয়ার, আর মালিকরা ভাবতেন স্ট্রাইক মানেই পেন। আর সরকার তো তখন 3 বাদরের ভূমিকায়, খারাপ দেখবও না, খারাপ শুনবও না, খারাপ বলবও না। 1980 থেকে 2000 সালের মধ্যে পশ্চিমবঙ্গে নাকি 56,000-এরও বেশি ধর্মঘট হয়েছে। ভাবুন তো, যেখানে গুজরাট তখন বিজনেসের হাইওয়েতে দৌড়াচ্ছে, মহারাষ্ট্রে আইটি পার্কে ঝাঁপি খুলছে, আর আমরা তখনও ধর্মঘট খেলছি। আর এর ফল কি হলো? বড় বড় কোম্পানিগুলো শুধু আমাদের দিকে তাকিয়েই রইল, কিন্তু সামনে এলো না। ধর্মঘট করতে করতে আমাদের রাজ্যে শিল্পগুলো একেবারে ঘুমন্ত কুম্ভকর্ণ, আর আমাদের ইঞ্জিনিয়ার, ডাক্তার, টেক এক্সপার্টরা সব ছুটছে দিল্লি, মুম্বাই, বেঙ্গালোরের দিকে। আজ বাংলার লক্ষ লক্ষ ছেলে মেয়ে ভিন্ন রাজ্যে কাজ করছে। কলকাতা থেকে আইআইটিতে পড়া ছেলে মেয়ে ব্যাঙ্গালোরে গুগলে চাকরি করছে। বাংলার ডাক্তার দিল্লিতে প্র্যাকটিস করছে, এবং বাংলার MBA গ্রাজুয়েট মুম্বাইতে স্টার্ট আপ করছে। বাংলার বেকারত্বের হার এখন দেশের মধ্যে অন্যতম বেশি, কারণ এখানে চাকরি নেই, নতুন শিল্প নেই, বিনিয়োগ নেই। আমরা শুধু পুরোনো দিনের গল্প আর হারিয়ে যাওয়া ঐতিহ্যের স্মৃতি নিয়েই বেঁচে আছি। আর ভোটের সময় তখন তো মনে হয় যেন স্বর্গের দরজা খুলে গেছে। চারিদিকে শুধু উন্নয়নের বন্যা, রাস্তার আলো। ভোটের আগে যেগুলো ঝলমল করছিল সেগুলো কেমন যেন মনমরা হয়ে যায়। মনে হয় তারাও জানে যে কিছুদিন পর তাদের আর কেউ কেয়ার করবে না। বাংলার উন্নয়ন ঠিক একটা ওয়েব সিরিজের ট্রেলারের মতো। শুরুতে খুব হাইপ তৈরি করে, কিন্তু যখন পুরো সিরিজটা রিলিজ হয় তখনই দেখা যায় ধুত্তেরি, এতে পুরোটাই ভাওতা। এই নিয়ে আমি একটা স্ট্যান্ড আপও বানিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিওটার পর একটু দেখে নেবেন। তাহলে এবার আসি সেই $1,000,000 প্রশ্নে, সলিউশন কি?
আমাদের রাজ্যে হাজার হাজার ডিগ্রিধারী বেকার ঘুরে বেড়াচ্ছে, কিন্তু স্কিল্ড ওয়ার্কার নেই, তারা যেন এলিয়েন। গুগল, অ্যামাজন, টেসলা বলছে আমাদের ডিগ্রি নয়, স্কিল চাই, আর আমাদের ছেলেরা এখনও সেন নোট জিন বলে চেঁচাচ্ছে। চাকরির বাজারে এখন স্কিল ওয়ার্কার্সদের চাহিদা তুঙ্গে, আর আমরা এখনও কেরানি হওয়ার স্বপ্ন দেখি। হ্যাঁ, ডিগ্রিরও দরকার আছে, তবে সেটা যদি নকল না হয়। প্রতিবারই ভোটের আগে একই গল্প, এবার চাকরি হবে, কিন্তু আমরা প্রতিবারই ভুলে যাই যে নেতার কাজ চাকরি তৈরি করা, চাকরি দেওয়া নয়। নেতারা শুধু ললিপপ ধরেই যান, আর আমরা সেটা চুষতে থাকি। তাই বলছি বন্ধু, ভোট দেওয়ার আগে পার্টি দেখে নয়, বরং পারফরমেন্স দেখে ভোট দিন। কারণ নেতা বদলালে লাভ নেই যদি না আমাদের মানসিকতা বদলায়। আমরা টাটাকে টাটা করেছি, আর এখন ভিন রাজ্যে গিয়ে চাকরির জন্য কাজ আছে বলে ঘুরছি। বাঙালির কাছে আইকিউ আছে, ইকিউ আছে, কিন্তু রিয়ালিটি চেক নেই। আমরা এখনও বিশ্বাস করি যে সকালবেলা রাস্তা ঝাড় দিলে দেশ পরিষ্কার হয়, অথচ যদি প্রশাসন ঠিকঠাক কাজ করতো তাহলে ঝাঁটার দরকারই হতো না। কলকাতায় যদি শুধু উন্নয়ন লেখে একটা বোর্ড লাগানো হয়, তবে সেটাকেও মানুষ ঐতিহাসিক নিদর্শন ভেবে ছবি তুলবে। বাংলার মেধাবী ছেলেরা আজ গুগল, মাইক্রোসফট, স্পেসএক্সে কাজ করছে, কিন্তু বাংলায় নয়, কারণ এখানে সুযোগ নেই, শুধু প্রসেসিং চলছে। তাই এখনও যদি ঘুমিয়ে থাকো, তাহলে বন্ধু মনে করে রেখো, এই ঘুমটাই হয়তো তোমার শেষ ঘুম। All the mayhem I have caused, and my utter indifference toward it, I have now surpassed.